বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করব নতুন একটা বই। জাপানি লেখক রিউনোসুকে আকুতাগাওয়ার বিখ্যাত একটা উপন্যাস রাশোমন। এই উপন্যাসটা অনুবাদ করেছেন খালিকুজ্জামান ইলিয়াস। আজকে এই উপন্যাসের প্রথম পর্ব। কনকনে ঠান্ডা সন্ধ্যা। রাশোমন ফটকের নিচে সামুরাইয়ের এক গৃহভৃত্য দাঁড়িয়ে আছে। রাশোমন মানে হচ্ছে কিয়োটোর সবচেয়ে বড় তোরণ হিসেবে একসময় রাশোমন বিখ্যাত ছিল। 106 ফুট চওড়া এবং 26 ফুট গভীর এই ফটক। এর চূড়ায় গোলাকার গম্বুজ, পাথরের দেয়াল 75 ফুট উঁচু। 789 খ্রিস্টাব্দে জাপানের রাজধানী কিয়োটোয় স্থানান্তরিত হলে এই সিংহদ্বার নির্মিত হয়। পশ্চিম কিয়োটোর পতনের সঙ্গে সঙ্গে এই তোরণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন স্থানে ফাটল ধরে এবং পাথর ভেঙে ভেঙে পড়ে। তখন থেকেই এখানে চোর ডাকাতের আস্তানা গড়ে ওঠে এবং বেওয়ারিশ লাশ এনে ফেলে যাওয়া হয়। এখানে আর একটা শব্দ বলেছিলাম, সামুরাই, এটারও অর্থ বলে দিচ্ছি। সামুরাই হচ্ছে জাপানি যোদ্ধা সম্প্রদায়। 11 শতকে জাপানের প্রদেশগুলোয় রাজশক্তির অবক্ষয় শুরু হয়। তখন থেকেই সামুরাইরা একটি স্বতন্ত্র সম্প্রদায় হিসেবে গড়ে ওঠে। শক্তিশালী উপজাতি নেতৃবৃন্দের প্রতি বিশ্বস্ত থেকে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এরা রাজ্য ও ভূখণ্ড দখল করতে থাকেন। 11 শতকের শেষ থেকে 1868 সালে নামমাত্র রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত জাপানে প্রধানত এরাই সরকার পরিচালনা করতেন। আবার ফিরে যাচ্ছি উপন্যাসে। অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে। বিশাল তোরণের নিচে আর কেউ নেই। পুরো থামের এখানে সেখানে লাল রঙের পলেস্তারা খসে গেছে। সেই থামে শুধু এক ঝিঁঝি পোকা অনেকক্ষণ স্থির হয়ে বসে আছে। রাশোমনের অবস্থান যেহেতু সুজাকু অ্যাভিনিউর লাগোয়া, তাই ঝড় বৃষ্টি থামবার অপেক্ষায় মাথাল মাথায় কিংবা ভদ্রলোকদের বর্ষাতি গায়ে এর নিচে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেই বরং তার স্বাভাবিক হতো। কিন্তু এখন ওই একটি লোক ছাড়া আশপাশে কোথাও কেউ নেই। গত কয়েক বছর ধরে কিয়োটো শহরে একটার পর একটা দুর্যোগ লেগেই আছে। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডে কিয়োটোর দারুণ ক্ষতি হয়েছে। নথিপত্র ঘেঁটে জানা যায় যে বুদ্ধের ভাঙা মূর্তি এবং অন্যান্য রংচটা সোনারূপার কাজ ওঠা বৌদ্ধ সামগ্রী রাস্তার ধারে স্তূপীকৃত করে জ্বালানি হিসেবে বেচা হয়েছে। কিয়োটোর এই অবস্থায় রাশোমনের সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না। এইসব বিপর্যয়ের সুযোগে শেয়াল, বাগধাস জাতীয় বন্য প্রাণী এই ভগ্ন তোরণে তাদের আস্তানা পেতেছে। সেই সঙ্গে চোর ডাকাতেরও মিল গেছে এক নিরাপদ আশ্রয়। ক্রমে ক্রমে বেওয়ারিশ লাশ এনে এই জায়গায় ফেলে যাওয়াও এক রেওয়াজ হয়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যার পর স্থানটা রীতিমতো ভুতুড়ে হয়ে ওঠে। কেউ সাহস করে না আসতে। দিনের বেলা কোত্থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে কাক। হল্লাপ্রিয় এই পাখির দল তোরণের খাড়া থামের চারপাশে বসবে। সূর্য ডুবলে শেষ আলোয় মাথার ওপর আকাশ লাল রং ধারণ করে। তখন এদের মনে হয় অসংখ্য ছোট ছোট মোটর দানা, যেন কেউ ছিটিয়ে রেখেছে ফটকের ধার দিয়ে। কিন্তু ওই দিন কোনো কাকের দেখা নেই। বোধহয় অনেকক্ষণে সন্ধ্যা হয়েছে বলে। পাথরের সিঁড়ি ভেঙে ভেঙে পড়ছে। ফাটলে গজিয়েছে তরতাজা আগাছা ঘাস। সিঁড়ির ধাপে কাকের বিষ্ঠার সাদা সাদা দাগ। ভৃত্যটির পরনে নীল রঙের একটি পুরনো কিমোনো। সে সিঁড়ির সবচেয়ে উঁচুতে 7 নম্বর ধাপে বসে পড়েছে। বসে নির্বিকারভাবে বৃষ্টিধারার দিকে তাকিয়ে আছে। ডান গালে বেশ বড় আকারের এক ব্রণে ব্যথা হচ্ছিল। এখন তার মনোযোগ আকৃষ্ট হয় সেই দিকে। আগেই বলা হয়েছে যে ভৃত্যটি বৃষ্টি ধরে যাবার অপেক্ষায় ছিল। কিন্তু সত্যি বলতে বৃষ্টি থামলে কোথায় যাবে, কি করবে, সে সম্পর্কে কোনো ধারণাই তার নেই। অন্য পরিস্থিতিতে অবশ্য মনিবের বাড়ি ফিরে যেত, কিন্তু কিছুক্ষণ আগে তাকে বরখাস্ত করা হয়েছে। কিয়োটোর প্রাচুর্য কমে গেছে হঠাৎ, তাই মনিব তাকে ছাড়িয়ে দিয়েছেন। এই মনিবেরই অধীনে সে চাকরি করেছে বহু বছর। যাক, এখন বৃষ্টিতে আটকা পড়ে সে ভেবে কুল পায় না
বৃষ্টি থামলে কোথায় যাবে? এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়াও তার মনের হতাশা আরো বাড়িয়ে তোলে। বৃষ্টি সহজে থামবে বলে মনে হয় না। এখন আগামীকাল কি করে চলবে এই চিন্তায় সে মগ্ন হয়ে পড়ে। অসহায় অসংলগ্ন চিন্তাধারা ক্রমে ক্রমে তেতে ওঠে নিষ্ঠুর ভাগ্যের বিরুদ্ধে। কিন্তু কি করবে সে? বসে বসে উদ্দেশ্যহীনভাবে সুজাকো এভিনিউর বৃষ্টির ধারাপতনের শব্দ শোনে। এবার হঠাৎ রাসমন ছাপিয়ে ঝমঝম করে বৃষ্টি নামে। দূর থেকেও শোনা যায় এর শব্দ। ভৃত্যটি ওপরে তাকিয়ে দেখে ফটকের ছাদে ঊর্ধ্বমুখী গম্বুজগুলোর ওপর দিব্যি চড়াও হয়েছে একখণ্ড ভারী কালো মেঘ। কিন্তু তার যা অবস্থা, তাতে ভালো মন্দ সবই এখন সমান। সৎ উপায়ে বাঁচতে গেলে তাকে নির্ঘাত রাস্তার দেয়ালের ধারে কিংবা সুজাকো এভিনিউর নালায় পড়ে উপোস করে মরতে হবে। তারপর হয়তো এই ফটকেরই কাছে বেওয়ারিশ মরা কুত্তার মতো এনে ফেলে যাওয়া হবে তার লাশ। আর যদি চুরিচামারি করে বাঁচতে চায় তাহলে ঘন ঘন এই কথা ভেবে দেখে সে। তারপর সিদ্ধান্ত নেয় যে সে চোরের জীবনই বেছে নেবে। তবু মনে সন্দেহ জেগে ওঠে। এছাড়া আর কোনো উপায় নেই জানা সত্ত্বেও চোর হবার সিদ্ধান্তকে যুক্তিতর্ক দিয়ে খাড়া করবে এমন মনোবল সঞ্চয় করতে পারে না। সশব্দে কয়েকবার হাঁচি তুলে এবার সে উঠে দাঁড়ায়। কিয়ত সন্ধ্যাবেলা এই ঠান্ডায় মনে মনে সে চুলোর উত্তাপ কামনা করে। ফটকের বড় বড় থামের ভেতর দিয়ে সন্ধ্যার অন্ধকারে বাতাস হাহাকার করে বেড়ায়। ওদিকে লাল পলেস্তারাওয়ালা যে থামে ঝিঝিটি বসেছিল সেও চলে গেছে কখন। ঘাড় ফিরিয়ে ভৃত্যটি একবার ফটকের চারদিক দেখে পাতলা অন্তর্বাসের ওপর চাপানো নীল কিমোনোর কাঁধের দিকটা টেনে সোজা করে নেয়। তারপর ঠিক করে ঝড়ঝাপটা থেকে নিরাপদ একটা কোণ পাওয়া গেলে রাতটা সেখানেই কাটিয়ে দেবে। এই উদ্দেশ্যে খুঁজতে গিয়ে সে চুনকাম করা চওড়া একটা সিঁড়িঘর পেয়ে যায়। এই সিঁড়ি উঠে গেছে ফটকের ওপরের গম্বুজে। সেখানে অবশ্য কেউ নেই, তবে লাশ টাশ থাকলেও থাকতে পারে। অতএব কোমরের তলোয়ারটা যেন খাপ থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল করে সে সাবধানে সিঁড়ির নিচের ধাপে পা রাখে। কয়েক মুহূর্ত পর মনে হয় ওপরে সিঁড়ির মাঝামাঝি জায়গায় কি যেন নড়ে উঠল। নিঃশ্বাস বন্ধ করে বিড়ালের মতো ওঁত পেতে সে গম্বুজের দিকে উঠে যাওয়া চওড়া সিঁড়ির মুখে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। গম্বুজের ওপরের অংশ থেকে এক চিলতে আলোর আভা এসে তার ডান গালে আলতোভাবে পড়েছিল। এই গালেই খোঁচা খোঁচা শক্ত দাড়ির নিচে বিষাক্ত ব্রণটা লাল হয়ে জেগে উঠেছে। ভৃত্যটির ধারণা ছিল গম্বুজে কেবল মৃতদেহের সন্ধানই মিলবে, কিন্তু কয়েক ধাপ উঠেই সে ওপরে আগুনের শিখা দেখতে পায় এবং মনে হয় কেউ যেন সেখানে নড়ে চড়েও বাড়াচ্ছে। সে দেখে একটা বিষণ্ণ হলুদ আলো দপদপ করে জ্বলছে। সেই আভায় গম্বুজের ছাদ থেকে ঝুলন্ত মাকড়সার ঝুলগুলো রীতিমতো ভৌতিক মনে হচ্ছিল। এই ঝড়ের রাতে রসমনে আগুন জ্বালিয়েছে। কি ধরনের মানুষ রে বাবা! অজ্ঞাত অশুভ এক আশঙ্কায় সে ভীত হয়ে পড়ে। টিকটিকির মতো নিঃশব্দে এবার সে খাড়া সিঁড়ি বেয়ে একেবারে ওপরে উঠে যায়। চার হাত পায়ে ভর করে ভয়ে ভয়ে যতটা সম্ভব গলা বাড়িয়ে উকি দেয় গম্বুজের ভেতর। প্রচলিত গুজব অনুযায়ী দেখা গেল সত্যি মেঝেতে অসংখ্য লাশ অযত্নে গড়াগড়ি যাচ্ছে। আগুনের আলো নিষ্প্রভ থাকায় সে গুনতে পারে না। তবু এটুকু বোঝা যায় যে কেউ একেবারে উলঙ্গ, আবার কারো কারো পরনে কাপড় আছে। মৃতদেহগুলির কোনো কোনোটা মেয়ে মানুষেরও বটে। সবগুলো মরাই মুখ হা করে হাত ছড়িয়ে মেঝের ওপর অলসভাবে পড়ে আছে। মাটির পুতুলেতে জীবনের চিহ্ন সেসবে বেশি নেই। অনন্তকালে নিস্তব্ধতায় ডোবা মরাগুলি দেখে মনে সন্দেহ জাগতে পারে আদৌ কোনোদিন তারা জ্যান্ত ছিল কিনা। মৃদু আলোয় তাদের কাঁধ, বুক এবং মাঝের অংশ দেখা যাচ্ছিল। শরীরের অন্যান্য অংশ অন্ধকারে ঢাকা। এইসব মরা পচার দুর্গন্ধে ভৃত্যটি নাকে হাত দেয়, কিন্তু পর মুহূর্তেই তার হাত সরে আসে নাক থেকে এবং সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখতে পায় একটা মরার ওপর ডাকিনীর মতো কি একটা ঝুঁকে আছে। দেখে মনে হয় সাদা চুল, থুতথুরে এক বুড়ি, অনেকটা মাস্তানিদের মতো। পাইন গাছের একটা জ্বলন্ত খড়ি ডান হাতে ধরা, মাথায় লম্বা লম্বা কালো চুলওয়ালা একটা লাশের মুখে ঝুঁকে এসে কি দেখছে। কৌতূহলের চেয়ে এখন তার আতঙ্কই হয় বেশি। মুহূর্তকাল নিঃশ্বাস নিতেও ভুলে যায় সে। টের পায় যে তার মাথা ও শরীরের চুলগুলো সব খাড়া হয়ে উঠেছে।
ভৃত্যটির বিস্ফারিত চোখের সামনে বুড়ি হাতের খড়ি মেঝের দুটো তক্তার মধ্যে গেঁথে রেখে মরার মাথায় হাত লাগায়। বানর যেমন বাচ্চার শরীর থেকে উকুন তুলে তুলে মারে, তেমনি সে মরার মাথা থেকে লম্বা লম্বা চুল টেনে টেনে তুলতে থাকে। হাতের টানে চুলগুলো দিব্যি উঠে আসে। চুল উঠতে থাকে আর তার ভয়ও কমে আসে। ক্রমে বুড়ির প্রতি দারুণ ঘৃণায় তার মন ভরে ওঠে। শেষ পর্যন্ত ঘৃণাও নয়, সব রকমের কুকর্মের প্রতি এক দারুণ বিতৃষ্ণা জন্মে তার। একটু আগে যে প্রশ্নটি মনে জেগেছিল, না খেয়ে মরবে না চুরি ডাকাতি করে বাঁচবে, এখন যদি কেউ তাকে সেই প্রশ্ন করে, তাহলে সে বরং মৃত্যুকেই বেছে নেবে। বুড়ি মেঝেতে যে জ্বলন্ত খড়িটা গেঁথে রেখেছে, অন্যায়ের বিরুদ্ধে তার ঘৃণা এখন সেই খড়ির মতোই জ্বলতে থাকে। কিন্তু বুড়ি মরার মাথার চুল তুলছে কেন তা ভৃত্যটি জানে না, তাই কাজটি খারাপ না ভালো তাও সে হঠাৎ বুঝতে পারে না। কিন্তু এই ঝড়ের রাতে রাসমনে মৃতদেহের মাথা থেকে চুল তোলার ব্যাপারটা তার চোখে একেবারে ক্ষমার অযোগ্য এক অপরাধ বলে মনে হয়। অবশ্য কিছুক্ষণ আগে সে নিজেই যে চুরিচামারি করে জীবিকা অর্জন করতে চাচ্ছিল, সে কথা এখন বিলকুল ভুলে যায়। এরপর পায়ে কিছু শক্তি সঞ্চয় করে সে সিঁড়ির ওপর থেকে উঠে তলোয়ারে হাত রেখে সোজা গিয়ে দাঁড়ায় বুড়ির সামনে। ডাইনি ভীতচকিত চোখে মুখ তুলে তাকিয়ে কম্পমান শরীরে লাফিয়ে ওঠে। মুহূর্তখানেক থেমে এক চিৎকারে সে সিঁড়ির দিকে ছোটে ঊর্ধ্বশ্বাসে। শয়তান, কই যাস? সন্ত্রস্ত ডাইনির পথ আগলে সেও চেঁচায়। বুড়ি তাকে এড়িয়ে পালাবার চেষ্টা করেছিল, এখন আঁচড়িয়ে খামচিয়ে পথ করে নিতে চায়। ভৃত্যটি তাকে ঠেলে হটিয়ে দেয়। শুরু হয়ে যায় হাতাহাতি। একসময় দুজনেই পড়ে যায় মরাগুলির ওপর। জয় পরাজয়ের ব্যাপারে অবশ্য সন্দেহের কোনো অবকাশ নেই। কিছুক্ষণের মধ্যে ভৃত্যটি বুড়ির হাতে মোচড় দিয়ে তাকে মেঝেতে ঠেসে ধরে। শুকনো হাত জিরজিরে বাহু, মুরগির রানের চেয়ে বেশি গোস্ত নেই তাতে। মেঝেতে শুয়ে ফেলে সে কালক্ষেপণ না করে তলোয়ার বার করে এবং বুড়ির নাকের ডগায় রূপালি সাদা ইস্পাত বাগিয়ে ধরে। বুড়ি চুপ মেরে থাকে। একটা ঘোরের মধ্যে কাঁপতে থাকে সে। চোখে এত বিস্ফারিত হয়ে ওঠে যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে পড়বে। নিঃশ্বাস পড়ে ঘর ঘর শব্দে। এই বুড়ির জীবন এখন হাতের মুঠোয়, একথা মনে হতেই তার রাগ একটু কমে আসে এবং এক ধরনের শান্ত গৌরব ও তৃপ্তি পায় সে। নিচে বুড়ির দিকে তাকিয়ে কিছুটা শান্ত স্বরে বলে, এই দেখ, আমি দারোগা পুলিশ কিচ্ছু না, সাধারণ মানুষ। এই কেল্লার বগল দিয়া যাইতাছিলাম, তরে মানুম না, কাটুম না, কিচ্ছুই করুম না। খালি আমারে ক, এইখানে তুই কি করতেছিলি? তখনও বুড়ির চোখ বিস্ফারিত। শিকারী পাখির মতো লাল চোখ একদৃষ্টে তাকিয়ে থাকে ভৃত্যটির দিকে। তারপর ঠোঁট নড়ে ওঠে। এতক্ষণ ঠোঁট দুটো চিবোনোর ভঙ্গিতে নাকের নিচে ভাঁজ হয়েছিল, এখন তার কণ্ঠ থেকে কাকের ডাকের মতো খ্যাসখ্যাসে একটা আওয়াজ ভেসে আসে। আমি চুল তুলি বাবা, পট চুলা বানাই। উত্তর শুনে সমস্ত রহস্য দূর হয়ে যায় এবং তা ভৃত্যটির মনে এক ধরনের নৈরাশ্য নিয়ে আসে। হঠাৎ বুড়িটা তার পায়ের নিচে একজন আতঙ্কিত বৃদ্ধায় রূপান্তরিত হয়। কোথায় ডাইনি? তার নিচে এখন এক বৃদ্ধা, যে দুমুঠো উচ্ছিষ্ট সংস্থানের জন্য মৃতের মাথার চুল দিয়ে পটচুলা বানিয়ে বেচে। ভৃত্যটির মনে ধীরে ধীরে এক ধরনের ঘৃণা সঞ্চারিত হয়। ভয় দূর হয়ে গেছে অন্তর থেকে, সেখানে এসে ঢোকে আগেকার সেই ঘৃণা। প্রতিপক্ষ নিশ্চয়ই তার এই মানসিক পরিবর্তন লক্ষ্য করে থাকবে। বুড়ির হাতে তখনও মরার মাথার চুল ধরা। এখন সে ভাঙা ভাঙা খসখসে গলায় বলতে থাকে, অবশ্য মরার চুলে পটচুলা করা তোমাগো কাছে দারুণ বদখত কাম মনে হইতে পারে, কিন্তু এইখানে যে মুর্দাগুলা রইছে, হেরা আর কি বিচার পাইতে পারে ক? ওই যে মাগি যা সুন্দর সুন্দর চুল লাগাই লইতাছিলাম, হ্যাঁ মাতারি লক্ষ্মী গো, বেড়াকে সাপের হুকনা গোশ বিকাইতো পুটকি মাছ কইয়া। মরক লাইগা না মরলে মাগি অহনো হেই কামই করত। লক্ষ্মীরা হ্যার কাছ থাইকা কিন্তু হ্যার মাছ নাকি খাইতে খুব সোয়াদ। মাগি যা করছে তাই দোষের কি আছে বাবা? হেই কাম না করলে হ্যাঁ না খাইয়া মরত, এছাড়া পথ আসিল না। হ্যাঁ যদি জানতো জানের লাইগা আমারও এই কাম করতে হইব, তো তয়ও হয়তো কিছু মনে লইত না। ভৃত্যটি তলোয়ার খাপে ঢোকায় এবং বাঁ হাত বাটে রেখে মনোযোগ দিয়ে তার কথা শোনে। ডান হাত দিয়ে ছোঁয়ে গালের সেই বুড়ো ব্রণটায়। বুড়ির কথা শুনতে শুনতে তার মধ্যে এক ধরনের সাহস জন্মায়। কিছুক্ষণ আগে যখন ফটকের নিচে বসেছিল, তখনও এই সাহস ছিল না তার।
বুড়িকে ধরে যখন ধোলাই দিচ্ছিল তখনকার সেই সাহসের বিপরীত দিকে একটা অদ্ভুত শক্তি এখন তাকে ঠেলতে থাকে। না খেয়ে মরবে না চোর হবে এসব চিন্তার আর বালাই নেই। উপোসের ভাবনা মন থেকে এখন যোজন পথ দূরে। বুড়ির কথা শেষ হলে ব্যঙ্গস্বরে বলে, ঠিক কইসস। ব্রণ থেকে হাত সরিয়ে এনে সামনের দিকে ঝুঁকে সে বুড়ির গলা চেপে ধরে দ্রুত বলে ওঠে, তাইলে তরেও লুটটা লই বুড়ি, না লইলে আমি হালায় না খাইয়া মরুম। এই বলে টেনে হিচড়ে বুড়ির দেহ থেকে কাপড় চোপড় খুলে নেয় সে। বুড়ি বাধা দেয় এবং তার পা চেপে ধরতে যায়। তখন তাকে এক লাথিতে মড়াগুলোর মধ্যে ফেলে দেয়। 5 কদম এগিয়ে ভৃত্যটি সিঁড়ির ওপর চলে আসে। বগলে চাপা বুড়ির বিবর্ণ কাপড় দেখতে দেখতে সে খাড়া সিঁড়ি বেয়ে অনন্ত রাতের অন্ধকারে নেমে যায়। শূন্য গম্বুজের দেয়ালে কিছুক্ষণ তার পদধ্বনি শোনা যায়, তারপর সব শান্ত। ওদিকে একটু পর বুড়ি মড়াগুলোর মধ্য থেকে উঠে পড়ে। খড়ির আগুন তখনও জ্বলছিল। খিস্তি করতে করতে গোংড়াতে গোংড়াতে সে হামাগুড়ি দিয়ে সিঁড়ির মাথায় গিয়ে পৌঁছে। মুখের ওপর এসে পড়েছে সাদা চুল। তারই ফাঁকে আগুনের নুন আলোয় সে নিচের শেষে সিঁড়িতে উকি দিয়ে দেখে এই সিঁড়িটুকুর ওপারে শুধু অন্ধকার, দুর্গেয় অজ্ঞাত। বাঁশবনে খুন। পদস্থ পুলিশ অফিসারের জেরার উত্তরে একজন কাঠুরের জবানবন্দি। জি হুজুর, আমি লাশটা দেখি। আজ সকালে অন্যান্য দিনের মতো আমার বরাদ্দ দেওয়ারও কাট কাটতে গিয়ে পাহাড়ের দহে ঝোপের মধ্যে দেখতে পাই লাশটা। কোথায় তা হবে? ইয়ামাসিনা মঞ্চ সড়কের 150 হাত তফাতে। ওই ঝোপটা একটু আলাদা জায়গায়, এক বাঁশঝাড় আর দেওদার বন সেটা। লাশটা পড়েছিল চিত হয়ে। পরনে নীল কিমোনো আর কিয়োতো শহরের ভদ্রলোকেরা যে পরেন সেই রকম কোঁচকানো টুপি মাথায়। তলোয়ারের একটি আঘাতই ছিল বুকে। আশপাশে ঝরা বাঁশপাতায় রক্তের ছোপ লেগে লাল হয়েছিল। জি না হুজুর, তখন আর রক্ত বেরোচ্ছিল না। ক্ষত হয়তো ততক্ষণে শুকিয়ে গিয়ে থাকবে। আর বিরাট এক মাছিও দেখি ক্ষতে স্থির হয়ে বসে আছে। মাছিটা আদৌ আমার পায়ের শব্দ শুনতে পেয়েছে কিনা তা ওর ভাবভঙ্গিতে প্রকাশ পায়নি। আশেপাশে তলোয়ার কিংবা ওই ধরনের কিছু দেখেছে কিনা? জি না হুজুর, সেরকম কিছুই দেখিনি। শুধু এক দেওদার গাছের গোড়ায় এক গাছি রশি পড়েছিল। আর হ্যাঁ, রশি ছাড়া একটা চিরুনিও দেখতে পাই। ব্যাস ওই সব। মনে হয় খুন হওয়ার আগে লোকটা খুব ধস্তাধস্তি করেছে, কারণ চারপাশে ঘাস আর ঝরা বাঁশপাতা দলিত মথিত অবস্থায় ছিল। কাছাকাছি কোনো ঘোড়া দেখেছ? জি না হুজুর, মানুষের পক্ষেই ঢোকা কঠিন, আর তো ঘোড়া। পদস্থ পুলিশ অফিসারের জেরার উত্তরে একজন বৌদ্ধ পরিব্রাজকের জবানবন্দি। সময় নিশ্চয়ই গতকাল দুপুর নাগাদ হবে। হতভাগ্য লোকটি ইয়ামাসিনার রাস্তা ধরে যাচ্ছিল। সেকিয়ামার দিকে সে হেঁটে যাচ্ছিল। সঙ্গে ঘোড়ার পিঠে একজন মহিলা। শুনেছি মেয়েটি ওর স্ত্রী। মাথা থেকে একটা ওড়না ঝুলছিল, তাতে ওর মুখ ঢাকা পড়েছিল। মেয়ের কাপড় চোপড়ের রঙই কেবল আমার চোখে পড়ে। লাইলাক রঙের কাপড় ছিল তার পরনে। ঘোড়াটা পাটকিলে রঙের, ঘাড়ে সুন্দর কেশর। মহিলার উচ্চতা ওহ, তা হবেই তো প্রায় 4 ফুট 5 ইঞ্চি। কিন্তু দেখুন স্যার, আমি একজন বৌদ্ধ ভিক্ষু, এত সব খুঁটিনাটি লক্ষ্য করিনি। তো যাক, লোকটির সঙ্গে একটা তলোয়ারও দেখেছি বলে মনে পড়ছে। আর দেখেছি ধনুক এবং কিছু তীরও। হ্যাঁ, ঠিক মনে আছে, ওর তুনে গোটা কুড়ি অশুভ তীর ছিল। ওর যে এই অবস্থা হবে ভাবতেই পারিনি। সত্যি, মানুষের জীবন কত ক্ষণস্থায়ী। সকালে শিশির কিংবা বিদ্যুৎ চমকের মতোই ক্ষণায়ু এই জীবন। কি বলবো, ওর প্রতি আমার সহানুভূতি জানাবার ভাষা নেই। পদস্থ পুলিশ অফিসারের জেরার উত্তরে একজন পুলিশ কনস্টেবলের জবানবন্দি। যাকে ধরেছি স্যার, এক দাগি ডাকাত স্যার, নাম তাজো মারু। ওকে পাকড়াও করবার আগে ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। আওয়াতাউচি পুলের ওপর পড়েই দৌড়ে পালাচ্ছিল। সময় গতকাল সন্ধ্যার দিকে স্যার। এখানে একটা কথা বলতে চাই স্যার। কয়েকদিন আগেও একবার আমি ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার, ব্যাটা ফসকে যায়। ওর গায়ে ছিল ঘন নীল রঙের সিল্কের কিমোনো, সঙ্গে বিরাট এক তলোয়ার, এবং দেখতেই পাচ্ছেন স্যার কোথা থেকে তীর ধনুকও বাগিয়েছে। আপনি বলছেন স্যার
এই তীরধনুক দেখে মনে হচ্ছে এগুলি ওই মৃত লোকটির। তাহলে তো তাজুমারুই ওকে খুন করেছে। চামড়ায় ছিলা লাগানো ধনুক, কালো আস্তরণ দেয়া তুন, মাছ পাখির পালকের নকশা করা 17টা তীর। আমার বিশ্বাস স্যার, এই সমস্তই ওই লোকটার জিনিস। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ঘোড়াটা পাটকিলে রঙের, সুন্দর কেশর আছে ঘাড়ে। পুলের কিছুটা দূরে দেখি রাস্তার ধারে ঘোড়াটা ঘাস খাচ্ছে। ঘোড়ায় যে ওকে ছুঁড়ে ফেলেছে তা স্যার খোদ ঈশ্বরেরই কাজ। কি এত চোর ডাকাতের মধ্যে এই তাজুমারুই শহরের মেয়েদের সবচেয়ে বেশি জ্বালিয়েছে। গত শরতে এক গেরস্থ বউ বেড়াতে এসেছিল তোরাইব মন্দিরের পেছনের পাহাড়ে, সঙ্গে তার মেয়েও ছিল। দুজনেই খুন হয়। কাজটি এরই বলে সন্দেহ করা হয়েছে। এই শয়তানে যদি লোকটিকে মেরে থাকে তো স্যার আপনি বলতে পারবেন না তার বউকে সে কি করেছে। এটারও তদন্ত হওয়া দরকার। পদস্থ পুলিশ অফিসারের জেরার উত্তরে একজন বৃদ্ধার জবানবন্দি। হ্যাঁ বাবা, ওই মুর্দা আমার জামাইয়ের। তার দেশ কিয়াতর নয়, ওয়াসাকা প্রদেশের কোকুফু শহরের এক সামুরাই ছিল আমার জামাই। নাম কানাজাওয়ানো তাকেহিতো, বয়স 26। স্বভাব চরিত্র ভালোই ছিল, তাই হলপ করে বলতে পারি যে জামাই আমার এমন কিছু করেনি যে খুন হয়ে যাবে। আমার মেয়ে, তার নাম মাসাগো, বয়স 19। খুব সমত্ব হাসিখুশি মেয়ে আমার। কিন্তু তাকেহিতো ছাড়া যে আর কোনো পুরুষ সে চিনত না, এটা আমি দিব্যি কেটে বলতে পারি। ছোটখাটো মুখ, ডিমের মতো, শ্যামলা রং, বাম চোখের কোনায় একটা তিল আছে। গতকাল মেয়েকে নিয়ে জামাই ওয়াকাসা রওনা হয়। কি করবো বাবা, কপালের দোষ। কে জানতো এই কাণ্ড হবে। আমার মেয়ে কোথায়? জামাই না হয় হারিয়ে গেছে বলে মনকে বুঝ দিলাম, কিন্তু মেয়ের কথা চিন্তা করে বড় কষ্ট পাই। তাজুমারু না কি ছাই নাম শয়তানটার। উহ, জাহান্নামে যাক হারামজাদা। আমার জামাই কেবল নয়, আমার মেয়েও। শেষ কথাগুলো চোখের জলে ঢাকা পড়ে। তাজুমারুর স্বীকারোক্তি। আমি ওকেই খুন করেছি, ওর বউকে করিনি। ওর বউ কোথায় জানি না। দাঁড়ান 1 মিনিট। যা জানি না মারপিট করে তা বার করা যাবে না। এখন ঘটনা যখন এতটা গড়িয়েছে তখন আর কিছুই লুকোতে চাই না। গতকাল দুপুরের কিছু পর আমি ওদের দেখা পাই। সেই সময় একটা দমকা বাতাসে মেয়েটার মুখের কাপড় সরে যাওয়ায় আমি ওর মুখ দেখে ফেলি। সঙ্গে সঙ্গে অবশ্য ওড়নায় আবার মুখ ঢাকা পড়েছিল। সেটাও এক কারণ হতে পারে যে জন্য ওকে দেখাচ্ছিল এক বোধিসত্ত্বের মতো। তৎক্ষণাৎ আমি ঠিক করি যে ওকে পেতেই হবে, আর সেজন্য ওর স্বামীকে খুন করতে হলেও। কেন? খুন যখন আপনাদের কাছে মারাত্মক ব্যাপার হতে পারে, আমার কাছে কিচ্ছু না। কোনো নারীকে দখলের পর তার স্বামীকে খতম করাই নিয়ম। খুন খারাপিতে আমি সাধারণত 5 তলোয়ার ব্যবহার করি, কিন্তু আমি কি একাই লোক মারি? আপনারা মারেন না? আপনারা তলোয়ার ব্যবহার করেন না বটে, কিন্তু ক্ষমতার বলে, অর্থ বলে আপনারাও তো লোক মারেন স্যার। কখনো কখনো লোকের উপকার করার ভান করে মারেন। অবশ্য সেই ক্ষণে রক্ত ঝরে না এবং তারাও সুস্থ সবল স্বাভাবিক মানুষ হিসেবে বাস করে, কিন্তু তাদের তো শেষ করে দেয়া হয়েছে। ব্যাপারটা ওই একই হলো, বুঝলেন? তাই বলা শক্ত কে বেশি পাপী, আপনারা না আমি। উপহাসের হাসি। কিন্তু স্বামীকে না মেরে যদি কোনো নারী পাওয়া যায় তো ঝামেলা কম হয়। তাই আমি ঠিক করি পারতপক্ষে ওর স্বামীকে না মেরেই ওর দখল নেব। কিন্তু ইয়ামাশিনা মঞ্চসড়কের ওপর তো এ কাজ সম্ভব নয়। তাই দম্পতিকে ভুলিয়ে ভালিয়ে আমি পাহাড়ের দিকে নিয়ে যাই। ব্যাপারটা সহজেই হয়ে যায়। আমি ওদের ভ্রমণ সঙ্গী হই। এরপর ওদের বলি যে পাহাড়ের ওই দিকে এক পুরনো স্তূপ আছে, সেটা খুঁড়ে আমি কিছু স্ফটিক পাথর আর তরবারি পেয়েছি। এইভাবে বলতে থাকি যে আমি জিনিসগুলো পাহাড়ের ওপারে এক জঙ্গলের মধ্যে রেখে এসেছি। কেউ কিনতে চাইলে সস্তায় বেচে ফেলবো। তারপর বুঝলেন মানুষের লোভ কি সাংঘাতিক হতে পারে। কিছু বোঝার আগেই আমার কথায় সে টোপ গিলতে শুরু করেছে। এরপর আধ ঘন্টার মধ্যেই তারা আমার সঙ্গে পাহাড়ের দিকে ঘোড়া চালিয়ে দেয়। জঙ্গলের কাছে পৌঁছলে আমি জানাই যে এর মধ্যে সেই সম্পদ লুকানো আছে। এই বলে তাদের ভেতরে ঢুকে দেখতে বলি। পুরুষটি তখন লোভে অন্ধ, তার যেতে আপত্তি নেই। মেয়েটি ঘোড়ার পিঠেই অপেক্ষা করতে চায়। ঘন জঙ্গল দেখেছে, তার পক্ষে অবশ্য ওই কথা বলাই স্বাভাবিক। আপনাদের একটুও বাড়িয়ে বলছি না, আমার ফন্দি ফিকি সবই ঠিকঠাক ফলে যাচ্ছিল। মেয়েটাকে জঙ্গলের বাইরে রেখে একা আমরা ঝোপের ভেতর ঢুকে পড়ি। কিছুদূর পর্যন্ত ঝোপটাই শুধু বাঁশঝাড়। প্রায় 50 গজ সামনে গিয়ে একটা মোটামুটি খোলামেলা জায়গা পাওয়া গেল। সেখানে সারি সারি দাঁড়িয়ে দেওদার গাছ। আমার মতলব হাসিল করতে এটাই উপযুক্ত স্থান।
ঝোপঝাড় ঠেলে এগোবার সময় ওকে বেশ একটা জুৎসই মিছে কথা বলি যে ওই দেওদার গাছের নিচেই আমার সম্পদ লুকানো আছে। ঝোপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সরু সরু দেওদার গাছ। আমার কথা শুনে সে ঝোপ ঠেলে এগোয় সেই দিকে। কিছুক্ষণ পর বাঁশঝাড় হালকা হয়ে আসে এবং আমরা সারি সারি দাঁড়ানো এক দেওদার বনে গিয়ে পৌঁছি। ওখানে গিয়েই আমি ওকে পেছন থেকে আক্রমণ করি। ও তো শিক্ষা পাওয়া যোদ্ধা, উপরন্তু সঙ্গে তলোয়ার, গায়ে শক্তিও প্রচুর, কিন্তু হঠাৎ আক্রান্ত হয়ে ওর আর করার কিছুই থাকে না। চটপট গাছের একটা মোটা শিকড়ের সঙ্গে ওকে বেঁধে ফেলি। দড়ি কোথায় পেলাম? ঈশ্বরের কৃপায় দাগি ডাকাত হিসেবে আমাকে সবসময় দড়ি ধরার সঙ্গে রাখতে হয়। কে জানে কখন পাঁচিল টপকাতে হবে, তো চেঁচামেচি বন্ধ করার জন্য ঝরা বাঁশপাতা ওর মুখে গুজে সহজেই সেদিকটা সামলানো গেল। ওকে সামলে আমি ওর বউয়ের কাছে গিয়ে বলি যে তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, সে যেন এসে দেখে। বলাই বাহুল্য, এই মন্তব্য ভালোই হাসিল হয়। মেয়েটা শোলার টুপি খুলে ঝোপের গভীরে ঢুকলে আমি হাত ধরে নিয়ে যাই। স্বামীকে ওই অবস্থায় দেখেই সে চাকু বার করে। মেয়ে মানুষের এত তেজ জীবনে দেখিনি। একটু অসাবধান থাকলেই হয়েছিল আর কি। নির্ঘাত আমার পেটের একপাশে ঢুকে যেত ওই চাকু। আমি চট করে সরে দাঁড়াই, কিন্তু সে চাকু বাগিয়ে আঁচড় কাটতে থাকে। আমাকে মারাত্মকভাবে জখম কিংবা খুনও করে ফেলতে পারত, কিন্তু আমার নামও তাজমারু। নিজের তলোয়ার বান না করেই এক আঘাতে ওর চাকু মাটিতে ফেলে দিই। যত তেজই হোক, অস্ত্র ছাড়া মেয়ে মানুষ একেবারেই নাচার। তখন যা হোক ওর স্বামীকে না মেরেই আমি লালসা চরিতার্থ করতে সক্ষম হই। হ্যাঁ, ওকে না মেরেই। খুন করার কোনো ইচ্ছাই আমার ছিল না। মেয়েটাকে কান্না করতে দেখে আমি ঝোপ থেকে পালাতে চাচ্ছিলাম, কিন্তু দেখি সে আমার হাত ধরে ঝুলে পড়েছে। ভাঙা ভাঙা গলায় সে জানায় যে হয় তার স্বামীকে, নয়তো আমাকে মরতে হবে। দুজন পুরুষের কাছে তার লজ্জার কথা প্রকাশ হওয়া মৃত্যুর চেয়েও খারাপ। সে ফোঁপাতে ফোঁপাতে বলতে থাকে যে আমাদের দুজনের যে বাঁচবে তারই ঘর করবে সে। তখনই ওকে খুনের এক আদিম জিঘাংসা জেগে ওঠে আমার মধ্যে, এক ধরনের রহস্যজনক উত্তেজনা। আমার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন যে আমি বোধহয় আপনাদের চেয়েও নিষ্ঠুর, কিন্তু আপনারা তো মেয়েটার মুখ দেখেননি। বিশেষ করে সেই মুহূর্তে ওর জলজলে চোখ দুটো। ওর চোখে তাকিয়ে আমি স্থির করি যে আমার মাথায় বজ্রাঘাত হলেও আমি ওকে বউ করব। ওকে বউ হিসেবে পাওয়া চাই। এই একটি চিন্তা যখন আমার সমস্ত মন জুড়ে, আপনারা হয়তো বুঝতে পারবেন এর পেছনে কেবল লালসাই ছিল না। আমার মনে সে সময় লালসা ছাড়া আর কিছু না থাকলে ওকে স্রেফ একটা লাথি মেরে কেটে পড়তে দ্বিধা করতাম না। তাহলে ওর স্বামীর রক্তেও তলোয়ার রাঙাতে হতো না। কিন্তু ওই ঘন ঝোপের ভেতরে ও চোখের দিকে তাকিয়ে আমি লোকটিকে না মেরে স্থান ত্যাগ করব না বলে স্থির করি। কিন্তু ওকে মারতে গিয়ে কাপুরুষতা করতে চাইনি। দড়ি খুলে দিয়ে তলোয়ার যুদ্ধে আহ্বান করি। দেওদার গাছের শিকড়ে যে দড়ি পাওয়া গেছে তা তখনই ওখানে ফেলেছি। ক্রোধে পাগল হয়ে লোকটা তলোয়ার বার করে এবং একটিও কথা না বলে ভয়াল মূর্তি ধারণ করে চিন্তাধারার মতো ক্ষিপ্র গতিতে আমার ওপর আক্রমণ চালায়। তারপর কিভাবে সব নিষ্পত্তি হয় তা হয়তো না বললেও চলবে। 23টা আঘাত। দয়া করে ভেবে দেখুন, এই ব্যাপারটা এখনো আমার কাছে অবাক লাগে। দুনিয়ায় এ পর্যন্ত কেউ আমার সঙ্গে 20 বারের বেশি তলোয়ার ঘষার সুযোগ পায়নি। প্রফুল্ল হাসি। ওকে ঘায়েল করে আমি মেয়েটার দিকে ফিরে তলোয়ার নামিয়ে রাখতে যাব, দেখি সে নেই। ভীষণ অবাক হই। আশ্চর্য, গেল কোথায়? দেওদার বনে আতিপাতি করে খুঁজি, কিছু শোনা যায় কিনা কান পাতি, কিন্তু কান পেতে কেবল মুমূর্ষু লোকটার গলার ঘর ঘর শব্দই শুনতে পাই। আমরা তলোয়ার যুদ্ধ শুরু করার সঙ্গে সঙ্গেই হয়তো সে ঝোপের ভেতর দিয়ে পালিয়ে গেছে সাহায্যের আশায়। এরকম সন্দেহ হতেই বুঝলাম ব্যাপারটা আমার জন্য জীবন মরণ সমস্যাই বটে। সুতরাং ওর কাছ থেকে তলোয়ার এবং তীর ধনুক হাতিয়ে নিয়ে পাহাড়ের পথে আমি কেটে পড়ি। সেখানে গিয়ে দেখি ওর ঘোড়া তখনও শান্তভাবে ঘাস খাচ্ছে। এর পরের ঘটনা বলতে যাওয়া বাহুল্য মাত্র। তবে একথা জানাতে চাই যে শহরে ঢুকবার আগেই আমি তলোয়ারটা ফেলে দিয়েছিলাম। এই আমার স্বীকারোক্তি। জানি আমাকে ঝুলতে হবে, সুতরাং যত বড় শাস্তি আপনাদের কাছে আছে নেবার জন্য আমি প্রস্তুত। একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। শিমিজু মন্দিরে আগত মহিলার স্বীকারোক্তি। আমাকে জোর করে আত্মসমর্পণ করাবার পর ওই নীল সিল্কের কিমোনো পরা লোকটা আমার বন্দি স্বামীর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে হাসছিল। হায় রে, আমার স্বামী তখন না জানি কত ভয় পেয়ে গিয়েছিল। দুঃখে যন্ত্রণায় যত সে ছটফট করেছে, রশি ততই কেটে বসেছে তার শরীরে। সবকিছু ভুলে আমি ওর দিকে টলতে টলতে দৌড়াই, কিংবা বলা যায় আমি দৌড়াতে চেষ্টা করতেই
গুন্ডাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে আমার স্বামীর চোখে এক অভূতপূর্ব দ্যুতি দেখতে পাই। সে আমি বলে বোঝাতে পারবো না। ওর সেই চোখে চাওয়া মনে হলে এখনো আমার হাড়ে কাঁপন ধরে। আমার স্বামী কথা বলতে পারেনি, কিন্তু সেই ক্ষণিক দৃষ্টি আমার কাছে ওর অন্তর খুলে দিয়েছিল। চোখে সেই দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল দুঃখ, শুধু একটা ঠান্ডা শিরশিরে আলো, এক ধরনের ঘৃণার দৃষ্টি। ডাকাতের ধাক্কায় যত না আমার স্বামীর দৃষ্টিতে, তার চেয়ে বেশি আঘাত পেয়ে আমি চিৎকার করে জ্ঞান হারাই। পরে জ্ঞান হলে দেখি নীল সিল্ক পরা লোকটা চলে গেছে। স্বামী তখনও দেওদার গাছের শিকড়ে বাঁধা। বেশ কষ্টে বাঁশপাতার ওপর থেকে উঠে তার মুখের দিকে তাকাই, কিন্তু তার চোখে তখনও সেই আগের দৃষ্টি। ওর চোখের ঠান্ডা তিরস্কারের নিচে ধিক ধিক করছিল ঘৃণা, লজ্জা, দুঃখ, রাগ। জানি না তখন কি চলছিল মনের ভেতর। পায়ের ওপর কোনো ক্রমে ভর করে আমি টলতে টলতে স্বামীর কাছে যাই। গিয়ে বলি, তাকিজিরো, ব্যাপারটা যখন এতদূর ঘটেই গেল, তোমার সঙ্গে আর আমার থাকা সম্ভব না। আমার এ জীবন রাখা চলবে না, কিন্তু তোমাকেও মরতে হবে। তুমি আমার ইজ্জত নষ্ট হতে দেখেছ, এ অবস্থায় তোমাকে জীবন্ত রেখে যেতে পারি না। এর বেশি আর কিছু বলতে পারিনি। দেখি তখনও সে আমার দিকে নির্বাক তিরস্কার আর ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মন একেবারে ভেঙে যায়। ওর তলোয়ারটা খুঁজেও পাই না। নিশ্চয়ই ডাকাত বেটা নিয়ে গেছে। ঝোপের কোথাও ওর তলোয়ার কিংবা তীর-ধনুকের চিহ্ন নেই, কিন্তু ভাগ্য বলতে হবে। দেখি আমার চাকুটা আমারই পায়ের কাছে পড়ে আছে। সেটা মাথার ওপর তুলে আরেকবার বলি, তোমার প্রাণ আমাকে দাও তাকেজিরো, আমিও আসছি। এই কথা শুনে সে খুব কষ্টে ঠোঁট নাড়ে। মুখে তো বাঁশপাতা ঠাসা, সেজন্য গলা দিয়ে আওয়াজও বেরোয়নি। কিন্তু মুহূর্তে আমি ওর কথা বুঝে ফেলি। আমার দিকে ঘৃণায় তাকিয়ে দৃষ্টিতে যেন এক কথাই বলছিল, মেরে ফেল, আমাকে মেরে ফেল। সজ্ঞানে কি অজ্ঞানে বলতে পারি না, আমি চাকুটা ওর লাইলাক রঙের কিমনো ভেদ করে বুকে বসিয়ে দিই। এই সময় আমি আবার জ্ঞান হারিয়েছিলাম। চোখ মেলে দেখি স্বামী মরে গেছে। গাছের শিকড়ে তখনও সেইভাবে বন্দি। অস্তায়মান সূর্যের এক ফালি আলো দেওদার বনের ফাঁক দিয়ে এসে পড়েছে ওর পাণ্ডুর মুখে। কান্নার দমক গিলতে গিলতে আমি মৃতদেহের বাঁধন খুলে দিই। এরপর এরপর আমার কি হয়েছে তা বলার শক্তি আমার নেই। তবু এটুকু বলি যে তখন আমার মরবার শক্তিটুকুও লোপ পেয়েছে। গলায় চাকু বসাই, পাহাড়ের গোড়ায় গিয়ে জলার পানিতে ঝাঁপ দিই, আরো নানাভাবে মরতে চাই, কিন্তু মরতে পারলাম কই। তাই তো এখনো দুনিয়ায় শরম নিয়ে বেঁচে আছি। হায়, আমার মতো অপদার্থকে বোধহয় স্বয়ং কিয়াননও ক্ষমা করতে পারবেন না। নিজের স্বামীকে আমি খুন করেছি, ডাকাত আমাকে ধর্ষণ করেছে, আমার আর কি থাকলো? আমি যাই করি না কেন, আমি আমি দারুণ শব্দে ফোঁপাতে থাকে। কুয়ান্নন নামে একটা শব্দ আপনারা মাত্রই শুনেছেন। এটার অর্থ হলো বৌদ্ধের করুণা দেবী কুয়ানিনের জাপানি রূপান্তর। অনেকে মনে করেন এই দেবী বুদ্ধপূর্ব সময়ের। জাপানে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। শুধু তার সম্মানেই ৩৩টি তীর্থ সৃষ্টি হয়েছিল। কিয়ান্নন দেবী জ্ঞানী, একাদশানন, সহস্র মুন্ডধারী, অশ্বানন এবং সর্বকর্মা নামেও পরিচিত। নিহত ব্যক্তির কাহিনী, কণ্ঠে বিবৃত। আমার স্ত্রীকে বলাৎকার করে ডাকাতটা বসে বসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। অবশ্য আমার তখন বাকশক্তি রহিত। সমস্ত শরীর আষ্টেপৃষ্ঠে বাঁধা দেওদার শিকড়ের সঙ্গে। কিন্তু ইতিমধ্যে আমি ওর দিকে বারবার চোখ মেরে বলতে চেষ্টা করেছি, ডাকাতকে বিশ্বাস করো না। এই ধরনের কথাই আমি ওকে বোঝাতে চেয়েছি, কিন্তু বউ বাঁশপাতার ওপর বিমর্ষভাবে বসে নিজের কোলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। বোঝাই যাচ্ছিল সে ডাকাতের কথা মনোযোগ দিয়ে শুনছে। তখন রাগে দুঃখে আমার যন্ত্রণা বেড়ে যায়। ইতিমধ্যে ডাকাত তার বাকচাতুরি পুরো মাত্রায় চালিয়ে বিষয় থেকে বিষয়ান্তরে যাচ্ছে। শেষ পর্যন্ত সে তার খোলামেলা হৃদয়হীন প্রস্তাব বলেই ফেলে, তো সতীত্ব যখন একবার নষ্ট হয়েছে, তখন আর সুখে স্বামীর ঘর করতে পারবি না। তার চেয়ে বরং আমার বউ হ। তোকে ভালোবাসি বলেই তো তোর সঙ্গে ওই কাজ করেছি। দাগী শয়তানটার কথা শুনতে শুনতে আমার স্ত্রী ঘোরের মধ্যে মুখ তুলে তাকায়। তখন তাকে যেমন সুন্দর দেখাচ্ছিল এমন আর কখনো দেখিনি। আমি তো ওই অবস্থায় বাধা পড়ে আছি, কিন্তু আমার সুন্দরী বউ উত্তরে কি বলল জানেন? এখন আমি পঞ্চভূতে বিলীন, কিন্তু ওর উত্তরের কথা ভেবে রাগ আর হিংসায় এখনো আমার অন্তর জ্বলে যায়। সত্যি উত্তরে সে বলে, তাহলে
আমাকে তোমার সঙ্গে যেখানে খুশি নিয়ে চলো। কিন্তু এই তার সব পাপ নয়। এইসব হলে আমি আজ এই অন্ধকারে এতটা কষ্ট পেতাম না। ঝোপ থেকে স্বপ্নাচ্ছন্নের মতো বেরিয়ে যাচ্ছিল ডাকাতের হাতে তার হাত। যাবার সময় হঠাৎ কেমন বিষণ্ণ হয়ে গেল। আমি তো দেওদার শিকড়ে বন্দি হয়ে পড়ে আছি। আমার দিকে দেখিয়ে বলল, ওকে শেষ করো। ও যতক্ষণ বেঁচে আছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শেষ করো, শেষ করো, পাগলের মতো বারবার সে বলতে থাকে। এখন ওই শব্দগুলো আমাকে সোজা অতল অন্ধকার গহ্বরে ছুঁড়ে ফেলতে চায়। মানুষের মুখ থেকে এর আগে এত জঘন্য বস্তু বেরিয়েছে? এরকম সর্বনাশা কথা মানুষ শুনেছে কোনোদিন? একবারও যদি এরকম। হঠাৎ তীব্র ঘৃণায় ডুকরে কেঁদে ওঠে। ওর কথা শুনে ডাকাতটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে যায়। ডাকাতের গা ঘেঁষে সে তখনও চিৎকার করছে, শেষ করো ওকে, শেষ করো। ওর দিকে লাল চোখে তাকিয়ে ডাকাত হাঁ না কিছুই বলে না। কিন্তু কি বলবে ডাকাত? এরকম ভাবতে শুরু করেছি কিনা। এমন সময় দেখি এক ধাক্কায় ডাকাত ওকে বাঁশপাতার ওপর ধরাশায়ী করে ফেলেছে। আবার ঘৃণার কান্না। তারপর ধীরে ধীরে বুকের কাছে হাত বেঁধে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওকে কি করতে চাও? মারবে না বাঁচাবে? শুধু ইঙ্গিতে বুঝিয়ে দাও। মারবে? হায়, শুধু এই কটি কথার জন্য ডাকাতের সব অপরাধ আমি ক্ষমা করতে পারি। আমি ইতস্তত করতে থাকি। তখন আমার স্ত্রী চিৎকার করে ঝোপের ভেতর দৌড়ে যায়। ডাকাত ওকে টেনে ধরতে চায়, কিন্তু নাগালে পায় না। ও পালিয়ে গেলে ডাকাত আমার তীর ধনুক আর তলোয়ার নিয়ে যায়, এক খোঁচায় একটা বাঁধন কেটে দেয়। মনে আছে সে তখন বিড়বিড় করছিল, এবার আমার পালা। তারপর সে ঝোপ থেকে বেরিয়ে সটকে পড়ে। এরপর সবকিছু চুপচাপ। না, কার যেন কান্নার শব্দ শুনতে পাই। শরীরের অন্যান্য বাঁধন খুলে আমি কান পেতে শুনতে থাকি। হায়, দেখি নিজেই কখন কাঁদতে শুরু করেছি। তখন দেওদার গাছের গোড়া থেকে শ্রান্ত দেহে উঠে বসি। আমার সামনে চিকচিক করছিল আমার স্ত্রীর ফেলে যাওয়া ছোড়া। সেটা তুলে আমি নিজের বুকে বসিয়ে দিই। মুখ পর্যন্ত ফিনকি দিয়ে ওঠে রক্ত, কিন্তু কোনো ব্যথা অনুভূত হয় না। ক্রমে বুক ঠান্ডা হয়ে এসে সবকিছু কবরের মতো নিস্তব্ধ হয়ে যায়। আহ, কি অনাবিল নিস্তব্ধতা! পাহাড়ের খাদে, এই জঙ্গলের ওপর আকাশে একটা পাখির ডাকও শোনা যায় না। গাছপালা আর পাহাড়ের চূড়ায় এক চিলতে নির্জন আলো তখনও লেগেছিল। ক্রমে সেই আলো ম্রিয়মান হলে পাহাড়, পর্বত, গাছগাছরা সবকিছু অন্ধকারে ঢাকা পড়ে। ওখানে শুয়ে থেকে আমি গভীর নিস্তব্ধতায় ডুবে যাই। তখন টের পাই কে যেন হামা দিয়ে আমার ওপর উঠে আসছে। কে তা দেখতে চেষ্টা করি, কিন্তু তখন চারধারে ঘন অন্ধকার নেমে এসেছে। সেই কেউ তার অদৃশ্য হাতে আমার বুক থেকে আলগোছে ছুরিটা তুলে নেয়। সঙ্গে সঙ্গে আর এক ঝলক রক্ত আমার মুখের মধ্যে গড়িয়ে পড়ে এবং আমি এবার চিরদিনের মতো মহাশূন্যের অন্ধকারে নিমজ্জিত হই।